ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে এই পর্যন্ত আমরা 9টি পর্ব আস্বাদন করেছি। আজকে দশম পর্বতে প্রবেশ করব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের প্রথম অধ্যায় থেকে আরম্ভ করব। এই অধ্যায়ের বিষয়বস্তু হল যে পরীক্ষিত মহারাজ অন্তর্ধানের পর আর কে কে এই পৃথিবীতে কতজন রাজত্ব করবেন, এই বিষয়টি পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে জানতে চেয়েছিলেন। অন্তর্যামী সুখদেব মহারাজ তখন পরীক্ষিতকে সমস্ত ভবিষ্যৎবাণী বলে দিয়েছিলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, বৃহদ্রথের বংশের কথা তোমাকে আমি আগেই নবম স্কন্ধের 27 অধ্যায়ের 22 অধ্যায়তে আলোচনা করেছি। নবম স্কন্ধের 22 অধ্যায়ের 7 নম্বর শ্লোকেতে বৃহদ্রথের বংশের কথা আলোচনা হয়েছিল। সেই বৃহদ্রথ মৃত্যুর পর তার পুত্র জরাসন্ধ রাজা হলেন, রাজ্য শাসন করলেন। পরবর্তী সময়ে ভীমের হাতে জরাসন্ধ যখন বধ হয়ে গেলেন, তখন জরাসন্ধর পুত্র সহদেব রাজা হয়েছিলেন। এবং ওই বংশে আর যারা যারা রাজা হবেন তাদের নাম বলতেছি শুনুন। সহদেবের মৃত্যুর পর তার পুত্র মার্জারি রাজা হবে। মার্জারির পুত্র সুতশ্রবা রাজা হবে। সুতশ্রবার পুত্র আয়ুতায়ু রাজা হবে। আয়ুতায়ুর পুত্র নিরমিত্র রাজা হবে। নিরমিত্রের পুত্র সুনক্ষত্র রাজা হবে। সুনক্ষত্রের পুত্র বৃহৎসেন রাজা হবে। বৃহৎসেনের পুত্র কর্মজিৎ পরে রাজা হবেন। কর্মজিতের পুত্র সুতঞ্জয় রাজা হবেন। সুতঞ্জয়ের পুত্র সূচি, সূচির পুত্র ক্ষেম, ক্ষেমের পুত্র সুব্রত, সুব্রতের পুত্র ধর্মসূত্র, তাহার পুত্র সুম এবং তাহার পুত্র দুর্মসন, তারা ক্রমানুসারে রাজা হবে। তার পুত্র সুমতি, তার পুত্র সুবল, তার পুত্র সুনীত এবং তার পুত্র সত্যজিৎ, তার পুত্র বিশ্বজিৎ এবং তার পুত্র পুরঞ্জন। এইভাবে 23 জন রাজা কলিযুগের 1000 বৎসর পর্যন্ত রাজত্ব করিবেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজ যখন ভাগবত কথা শুনেছিলেন সুখদেবের মুখ থেকে, তখন পরীক্ষিতের বয়স 30 বছর থেকে একটু বেশি ছিল। তো সেই সময় এই সুখদেব মহারাজ 1000 বৎসর কে কে রাজত্ব করবেন এই 23 জন রাজার ভবিষ্যৎবাণী করে দিলেন। এখন চিন্তা করেন সুখদেব কীভাবে সাধন ভজন করে সেই শক্তিটি অর্জন করেছিলেন, ত্রিকালদর্শী ছিলেন। তিনি বৃহদ্রথের বংশের শেষ রাজা হলেন রিপুঞ্জয়। আচ্ছা, কোনো কোনো গ্রন্থে রিপুঞ্জয়ের নাম পুরঞ্জয় দিয়ে দিয়েছে। যাই হোক, এই পুরঞ্জন বা রিপুঞ্জয় রাজা হওয়ার পর তখন তার মন্ত্রী হবে শুনক নামে কোনো এক ব্যক্তি। সেই মন্ত্রী শুনক রাজা পুরঞ্জনকে হত্যা করিয়া সে তার নিজ পুত্র প্রদ্যুত্তকে রাজ সিংহাসনে বসাইয়া রাজত্ব করিবে। প্রদ্যুত্তির পুত্র নাম হবে পালক, সে রাজা হবে। তার পুত্রের নাম হবে বিশাখঝুপ, সে রাজা হবে। তারপরে তার পুত্র রাজক রাজা হবে। তার পুত্র নন্দীবর্ধন রাজা হবে। এইভাবে পৃথিবীতে ওই বংশের 6 জন লোক 138 বৎসর রাজত্ব করবেন। তো এইভাবে কলিযুগের 1138 বৎসর যখন গত হয়ে যাবে, তখন ওই নন্দীবর্ধনের পুত্র শিশুনাগ রাজা হবে। শিশুনাগের পুত্র কাকবর্ণ রাজা হবে। তাহার পুত্র ক্ষেমধর্মা রাজা হবেন। ক্ষেমধর্মার পুত্র বিদিশার রাজা হবেন এবং বিদিশারের পুত্র
অজ্ঞাত শত্রু রাজা হবে। অজ্ঞাত শত্রুর পুত্রের নাম হবে দর্ভক, তিনি রাজা হবে, এবং দর্ভকের পুত্র হবে অজয়, সে অজয় রাজা হবেন। অজয়ের পুত্র আবার নন্দীবর্ধন, তার পুত্র মহানন্দ। এই 10জন রাজা 338 বৎসর এই পৃথিবীকে পালন করবেন, রাজা হবেন। এইভাবে কলিযুগের 1446 বৎসর অতীত হওয়ার পর এই মহানন্দার ঔরসে কোন এক শূদ্রাণীর গর্ভে নন্দ নামে এক মহাবলশালী পুত্র উৎপন্ন হবে, এবং সে বলি নামে খ্যাত হবে। সে অসংখ্য সৈন্য সঙ্গে নিয়ে দিগ্বিজয় করবে, ধনাধিপতি হবে। এই জন্য জনগণ তাকে নন্দরাজ মহাপদ্ম বলিয়া অভিহিত করিবে। তার সময়েই ক্ষত্রিয় রাজার রাজত্ব করা সমাপ্ত হয়ে যাবে, এবং তখন থেকেই অন্যান্য শূদ্রচারী অধার্মিক গণ রাজা হতে শুরু হবে। একমাত্র নন্দই সমস্ত পৃথিবী শাসন করবে। তারপর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে যাবে। তাহার শাসন কেহই লঙ্ঘন করতে পারবে না। সেই নন্দের সুমূল্য আদি অনেকগুলি পুত্র সন্তান উৎপন্ন হবে। 8 জন পুত্র তার উৎপন্ন হবে। নন্দকে নিয়ে 9 জন হল। এই 9 জনে মাত্র 100 বৎসর রাজত্ব করবেন, পৃথিবী শাসন করবেন। এইভাবে 1546 বৎসর অতিবাহিত হওয়ার পর সেই সময়েই নন্দ যখন রাজত্ব করবেন, সেই সময়ে তার পুত্রগণের, নন্দের পুত্রগণের রাজত্বকালে চাণক্য নামে কোনো এক ব্রাহ্মণ দ্বিজ উৎপন্ন হবেন। তিনি তাদেরকে রক্ষা করবেন। তারপরেই শুনক বংশের রাজত্ব সমাপ্ত হয়ে যাবে। তাহলে কলিযুগের 5146 বৎসর অতীত হওয়ার পর চাণক্য দ্বিজ পৃথিবী কিছুদিন শাসন পর্যটন করবেন, এবং তারপরে মৌর্যবংশীয় রাজা চন্দ্রগুপ্তকে রাজপদে অভিষেক করাইবেন। তখন থেকে মৌর্যবংশীয় রাজগণের দ্বারাই পৃথিবী পালিত হইতে থাকবে। চন্দ্রগুপ্তের পুত্র হবেন বারীশর, তিনি রাজা হবেন। বারীশরের পুত্র অশোকবর্ধন, তাহার পুত্র সুযশা, তাহার পুত্র সঙ্গত, তাহার পুত্র বেলিশুক, তাহার পুত্র সোমশর্মা, তাহার পুত্র শতধন্বা, তাহার পুত্র বৃহদ্রথ। এইভাবে মৌর্য বংশে 9 জন রাজা এবং চাণক্য পণ্ডিতকে নিয়ে 10 জন, তারা কলিযুগের আরও 137 বৎসর শাসন করবেন। এইভাবে 1683 বৎসর অতীত হওয়ার পর বৃহদ্রথের সেনাপতি হইবেন পুষ্পশুঙ্গ নামে এক ব্যক্তি। এই পুষ্পশুঙ্গ সুযোগ বুঝে বৃহদ্রথকে হত্যা করে তিনি রাজসিংহাসনে বসবেন, আর সেই থেকেই শুঙ্গবংশীয় রাজত্ব আরম্ভ হয়ে গেল। পুষ্পমিত্রের শুঙ্গের পুত্র হলেন অগ্নিমিত্র, তিনি রাজা হবেন। তার পুত্র সুজ্যেষ্ঠ রাজা হবে। সুজ্যেষ্ঠর 3টি পুত্র জন্মিবে, তাদের নাম রাখবে সুমিত্র, ভদ্রক এবং পুলিন্দ। তন্মধ্যে পুলিন্দের পুত্র ঘোষ, পরে 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 এখন না পরে, রাধে রাধে, পুত্র এবং তার পুত্র বজ্রমিত্র, তার পুত্র ভাবক, তার পুত্র দেবহূতু। এই হল শুঙ্গবংশীয় রাজগণের নাম। এই কজন রাজা
অর্থাৎ এই 8জন রাজা 112 বৎসর পৃথিবী শাসন করিবে। তাহলে 1795 বৎসর রাজত্ব হলো। কলিযুগে এইভাবে 1795 বৎসর অতীত হইলে পরে শুঙ্গবংশীয় শেষ রাজা দেবহূতি অত্যন্ত কামুক, দেবভূতি এবং লম্পট হইবেন। তিনি সর্বদা পরশ্রী গমনে তৎপর হইবেন, রাজত্বের দিকে তার কোনো নজরই থাকবে না। তখন দেবভূতি কণ্ববংশীয় বসুদেব নামে কোনো এক ব্যক্তিকে এনে তিনার মন্ত্রীপদে নিযুক্ত করিবেন এবং তার উপরেই রাজ্য চলাচলের ভার অর্পণ করিয়া তিনি ভোগবিলাসে লিপ্ত হয়ে যাবেন। কিন্তু সেই কণ্ববংশীয় মন্ত্রী বসুদেব শুঙ্গবংশীয় দেবভূতিকে হত্যা করিয়া সে স্বয়ংই রাজা হইবে এবং তিনি পৃথিবীকে পালন করিবেন। কর্ণবংশীয় বাসুদেব রাজা করার পর তার পুত্র সৌমিত্র রাজা হবে, তার পুত্র নারায়ণ রাজা হবে, তার পুত্র সুশর্মা রাজা হবে, তার পুত্র যশস্বী রাজা হবে। কর্ণবংশী এইভাবে 4জন রাজা 345 বৎসর কালব্যাপী পৃথিবী ভোগ করার পর, অর্থাৎ 2140 বৎসর অতীত হওয়ার পর কলিযুগের সুশর্মা রাজত্ব শেষ হবে। তখন বলি নামক কোনো এক শূদ্র ভৃত্য হিসাবে সুশর্মার সেবা করতে আসবেন, আর ওই বলি সুশর্মাকে হত্যা করিয়া তিনিও কিছুদিন পৃথিবী ভোগ করিবেন। বলির পুত্রের নাম রাখবে কৃষ্ণ, সে পৃথিবী রাজত্ব করিবেন। কৃষ্ণের পুত্রের নাম রাখবে শান্তকর্ণ, সেও রাজত্ব করবে। তার পুত্রের নাম পূর্ণমাস, তার পুত্রের নাম লম্ভু, তার পুত্রের নাম চিবিলিক, তার পুত্রের নাম মেঘস্বতী, তার পুত্রের নাম অটমান, তাহার পুত্রের নাম অনিষ্টকর্মা, তাহার পুত্রের নাম অলক, তাহার পুত্রের নাম পুরীশ ভীরু, তাহার পুত্রের নাম সুনন্দ, তাহার পুত্রের নাম চশুক। তাহারা 9 জন রাজত্ব করবেন। তারপরে শিবস্পতি রাজা হবেন। শিবস্পতির পুত্র গৌতম, তাহার পুত্র পরিমাণ, তাহার পুত্র মেধশিরা, তাহার পুত্র শিবস্কন্দ, তাহার পুত্র যজ্ঞশ্রী, তাহার পুত্র বিজয় এবং বিজয়ের পুত্র চন্দ্রবিঘ্ন। এইভাবে ওই বংশে 21 জন রাজার কথা আমি তোমাকে আলোচনা করলাম। এই 21 জন রাজা তারা আরও কিছুদিন রাজত্ব করিবেন। তাহারা 456 বৎসর পর্যন্ত রাজত্ব করবেন এই 21 জন রাজা। তাহলে 2596 বৎসর কলিযুগের অতীত হওয়ার পর 7 জন আবিরি রাজা আবির্ভাব হবেন। তারপরে 10 জন গর্ধবী রাজা আবির্ভাব হবে, অতি লোভী। তারপরে 16 জন রাজা কঙ্ক রাজ্য বংশ থেকে আবির্ভাব হবে। তারপরে 8 জন মুসলমান রাজা হবে। তারপরে 14 জন তুরস্ক রাজা হবে। তারপরে 10 জন গুরুন্ডু রাজা হবে। তো এইভাবে 65 জন রাজার কথাই তোমাকে সংক্ষেপে বললাম। এই 65 জন রাজা মাত্র 199 বৎসর পৃথিবী পালন করবে। তাহলে 3695 বৎসর কলিযুগের অতীত হওয়ার পর মৌলবংশীয় রাজারা রাজত্ব করবেন, তারা আরও 300 বৎসর রাজত্ব করবেন। এইভাবে 3995 বৎসর কলিযুগের অতীত হওয়ার পর কিলিকিল্লা পুরীতে অনেক রাজা রাজত্ব করবেন। তাদের মধ্যে ভূতনন্দ, বহিঙ্গ, তার ভ্রাত শিশুনন্দ, তার পুত্র যশোনন্দী, তার পুত্র প্রবীরক, এই 5 জন রাজা আরও 106 বছর পৃথিবী পালন করবেন। তাহলে 4101 বৎসর কলিযুগের অতীত হওয়ার পর ভূতনন্দাদি রাজগণের
বাল্মীকি নামক 13টি পুত্র উৎপন্ন হইবে, তাদের মধ্যে পুষ্প নামক যে সেই রাজা হইবে, তারপরে দুর্মিত্র রাজা হইবেন, তারপরে বল্লিক বংশের 7 জন রাজা হইবে, তারপরে কুশল বংশেতে আরও 7 জন রাজা রাজত্ব করবেন। এই 7 7 14 জন রাজত্ব করার অধিপতি হবেন। তারপরে বিশ্বস্পৃজি নামক এক ব্যক্তি মাদকগণের রাজা হবেন এবং সে ব্রাহ্মণ আদি চতুর্বর্ণকে একেবারে ম্লেচ্ছতে পরিণত করে দিবে। সেই রাজা প্রজা সকলকে ত্রৈবর্ণ সংজ্ঞাহীন করিবে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সকলকেই শূদ্র মতন করাই দিবে। সেই রাজা পদ্মাবতী পুরীতে থাকিয়া গঙ্গোত্রী থেকে আরম্ভ করিয়া প্রয়াগ এলাহাবাদ পর্যন্ত ভূখণ্ড ভোগ করিবে। সেই সময়ে প্রজাতন্ত্র দেশীয় অধিকারী রাজা বলা হবে। সেই সময়ে রাজগণের অত্যাচারের প্রভাবে লোক জর্জরিত হবে, নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করবে। অতঃপর ব্রিটিশের আগমন হবে, ব্রিটিশ রাজত্ব করিবে। ব্রিটিশের রাজত্বের সময় 193 বৎসর। কলকাতা ভারতবর্ষের রাজধানী হবে। সেখানে ভূতনন্দ নামক রাজা হবেন। সৌরাষ্ট্র, অবন্তী, আবির, মথুরা, সুর, অর্বুদ, অযোধ্যা, মালভর দেশীয় ব্রাহ্মণগণ উপনয়ন সংস্কার আদি বিহীন হয়ে যাবেন। রাজগণ শূদ্রপ্রায় হয়ে যাবে, বেদাচার বিহীন হয়ে যাবেন, সত্যব্রত আদি সব ভুলে যাবেন। ম্লেচ্ছ ও শূদ্রগণই সিন্ধু তট, চন্দ্রভাগা নদী, কৌশিকী নদী, কাশ্মীর ভূভাগগুলো তারা দখল করে ভোগ করতে থাকবে। হে মহারাজ পরীক্ষিত, এই ম্লেচ্ছপায় মহিপাল সকল এককালীন আবির্ভূত হইবে এবং তাহারা অল্প দাতা, অল্প ধার্মিক, অধার্মিক, মিথ্যা ব্যবহার এবং অত্যন্ত ক্রুদ্ধ স্বভাবের হইবে। ইহারা স্ত্রী, বালক, গু এবং দ্বিজঘাতী, পরধন লোলুপ্য হইবে। অল্প প্রাণশক্তি তাদের মধ্যে সমাহিত হইবে, অল্প আয়ু হবে। অতএব তাদের উত্থানের সঙ্গে সঙ্গেই প্রায় তাদের পতন হয়ে যাবে। গর্ভধারণাদি সংস্কার শূন্য, ক্রিয়াহীন হয়ে মানুষ ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হইত ম্লেচ্ছ মহিমতি রাজত্ব তমগুণে আবৃত্ত হইয়া প্রজাগণকে পীড়ন করিবে। প্রজাগণ রাজার অত্যাচারে পীড়িত হইবেন। অনন্যভ্য রাজভি ক্ষয়ং দৃশ্যন্তি পীড়তা দম্পত্যাভিরুচিস্যেবমজ্জান্যং ব্যবহারিতে স্থিতে পুংসচিগ্রতি বিপ্রয় সমো মিত্রৈহে। কলির প্রভাবে লোকের ধর্ম, সত্য, ব্যবহার, শৌচ, দয়া, ক্ষমা, আয়ু, বল, স্মরণশক্তি দিন দিন হ্রাসপ্রাপ্ত হইবে। শুধু পতিপত্নী সম্বন্ধই লোকের অভিরুচি হইবে, আর ক্রয় বিক্রয়ী জীবের প্রবঞ্চনা হইবে। স্ত্রী পুরুষের সম্বন্ধই হইবে রতিসুখ। যজ্ঞ পবিত্র ধারণ মাত্রই বিপ্রত্বের পরিচয়। দণ্ডকমণ্ডলু অর্জিন ধারণ মাত্রই সন্ন্যাসাশ্রমের পরিচয়। বহু ভাষায় যে কথা বলতে পারবে সেই পণ্ডিত। বর এবং কন্যার বাক্য স্বীকার মাত্রই বিবাহ সিদ্ধি হয়ে যাবে। এইভাবে কলিযুগে তুমি যারা থাকবে তারা দেখতে পাবে। তাই তোমাকে ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি, মাতার কেশে জল দিয়ে ধুইলে স্নান করা হয়ে যাবে। কুঞ্চিত কেশ ধারণ মানে লাবণ্যের চিহ্ন হবে। নিজ পুত্র কন্যাদির পরিপোষণই সংসারের পূর্ণতার নিরূপণ হইবে। কীর্তি লাভের জন্য লোক ধর্ম করবে, সেবা, সাধু সেবা, শান্ত সেবা, বৈষ্ণব সেবা করবে। ব্রাহ্মণ দরিদ্র লোকের সেবা করবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রগণের মধ্যে যে প্রবল সেই রাজা হইবে। 30 বর্ষানি পরমায়ু লোকনির্নাং। এই কলিযুগে মানুষ শেষ পর্যন্ত কেউ 30 বৎসর বাঁচবে, কেউ 20 বৎসর বাঁচবে, অথবা 50 বৎসর পরমায়ু হয়ে যাবে। জাতি সকল প্রায় শূদ্রপ্রায় হয়ে যাবে।
গাভীগণ সব ছোট ছোট ছাগলের আকৃতি ধারণ করবে, অল্প অল্প দুগ্ধবতী হইবে, গৃহ নির্মাণ মাত্রই আশ্রম নামে প্রসিদ্ধ হবে, বৈবাহিক সম্বন্ধ মাত্রই কুটুম্ব হয়ে যাবে। এইভাবে কলিযুগের দেব পরিমাণ ১২ শত বৎসর পৃথিবী ভোগ করার পর তারপরে কলিতে অল্প সময়ে ভগবান ধর্ম রক্ষার জন্য ধরাতলে এসে আবির্ভাব হবেন। সম্বল গ্রাম মুকস্য ব্রাহ্মণস্য মহাত্মান ভবনে বিষ্ণু যশস্য কলিং প্রাদুর্ভবিষ্যতি। ভগবান কল্কি রূপে সম্বল গ্রামের প্রধান বিপ্র বিষ্ণুযশার গৃহে জন্মগ্রহণ করিবেন। ভগবান কল্কি শীঘ্রগ্রামী দেবদত্ত নামক অশ্বত্থ আরোহণ করিয়া পৃথিবী বিচরণ করিতে করিতে কপট রাজবেশধারী দস্যুগণকে অস্ত্র দ্বারা বধ করিবেন। সমস্ত দস্যুদের অবসান হওয়ার পর 6 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হইবে, আবার পৃথিবী প্রলয় হইবে। তারপর সেই জলময় 12 দিনে সূর্যের তাপে শুকিয়ে যাবে। তারপরে পুনরায় সত্যযুগ আরম্ভ হবে। তখন পুণ্যবান প্রজা সকল জন্মগ্রহণ করিবেন। যদা চন্দ্রস্য সূর্যস্য ততাদৃশ্য বৃহস্পতি একরাশং সময়ন্তি ভবিষ্যন্তি তদাকৃতি। হে পরীক্ষিত, যখন চন্দ্র, সূর্য, পুষ্য নক্ষত্র বৃহস্পতির সঙ্গে কর্কট রাশিতে যাইবেন, তখনই আবার সত্যযুগের আরম্ভ হইবে। সত্যযুগ আসিলে সুমবংশীয় শান্তনুর ভাই দেবাপি এবং ইক্ষ্বাকু বংশের রাজা মরু, এই 2 জন পুনরায় বর্ণাশ্রম ধর্ম স্থাপন করিয়া ভগবান শ্রীকৃষ্ণের নিকটে শিক্ষা লাভ করিয়া মহাযুগযুক্ত হইয়া তিনি যুগধর্ম জগতে প্রচার করবেন, ভগবত ধর্ম জগতে প্রচার করবেন। এই পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 12 স্কন্ধের 1ম এবং 2য় অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করলাম। তার পরবর্তী বিষয় আগামী পর্বতে আলোচনা করব। আজকের মতন 7ম দিবসের 10ম পর্বটা এখানেই বিশ্রাম।